এই সময় উত্তর ভারতে বেশ কিছু জায়গায় বাণিজ্যিক মন্দা দেখা গিয়েছিল। এর ফলে ব্যবসা বাণিজ্যে মন্দা দেখার সঙ্গে সঙ্গে পুরানো বাণিজ্যিক পথগুলির গুরুত্ব কমে গিয়েছিল। তবে বন্দর নগরীগুলি ক্ষতিগ্রস্ত হয়, কেননা এই সময় আরব বণিকদের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য বেড়ে গিয়েছিল। এই সময় প্রশাসনিক কেন্দ্র হিসাবে থানেশ্বর ও কানৌজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তবে কিন্তু এই সময় সোনা বা রূপার মুদ্রার অভাব দেখা গিয়েছিল। এবার আলোচনা করা যাক ভারতের সামন্ত ব্যবস্থা সম্পর্কে। খ্রিস্টীয় সপ্তম শতক ও তার পরবর্তী সময়ে ভারতে সামন্ত প্রথার উদ্ভব ঘটে। এই সময় রাজারা কিছু উচ্চ কর্মচারীকে নগদ বেতনের পরিবর্তে জমি দিতে, সেই জমির রাজস্বই ছিল ওই কর্মচারীর আয়। আবার কিছু কিছু সময়ে দেখা যায় রাজা কোনো অঞ্চলের শাসককে যুদ্ধে পরাজিত করে ওই অঞ্চলে কোনো এক ব্যক্তিকে শাসকের পদে বসিয়ে ওই অঞ্চলের রাজস্ব ভোগ করতেন। আবার কখনো দেখা গেছে যুদ্ধপটু উপজাতি নেতাদের কোনো অঞ্চলে কর্তৃত্ব করতে। এখানে একটা বিষয়ে সবার মধ্যে কিন্তু মিল ছিল, আর সেটি হলো এরা কেউই পরিশ্রম করে ফসল উৎপাদন করতো না। এরা অন্যের শ্রমের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করত। এই অন্যের শ্রমভোগী গোষ্ঠীর মধ্যেও কিন্তু স্তরভাগ ছিল, কেননা রাজা যে ব্যক্তিকে ভূমি প্রদান করত সেই ব্যক্তিটি আবার অন্যের ওপর ভূমির অধিকার দিত। আবার ওই ব্যক্তিটি সাধারণ জনগণকে দিয়ে চাষবাস করিয়ে নিত। এইভাবে ভারতীয় সমাজে রাজা, শাসক গোষ্ঠী এবং জনগণকে নিয়ে একটি সামাজিক স্তরভেদ তৈরি হয়েছিল। এই চিত্রটির সাহায্যে বিষয়টি কিন্তু তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখো, এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের ওপরে অবস্থান করছেন রাজা। তিনি তার কিছু জমি মহাসামন্ত নামক কর্মচারীদের দিতেন। আবার কখনো দেখা যায় মহাসামন্তরা তাদের প্রাপ্ত জমি অনেক সময় সামন্তদেরকে দিয়ে দিতেন। আবার সামন্তরা সাধারণ কৃষকদেরকে দিয়ে জমি চাষ করাতেন। এইভাবে দেখা যাচ্ছে সাধারণ জনগণের শ্রমে সামন্তদের জীবিকা চলছে, আবার সামন্তদের দেওয়া রাজস্বে মহাসামন্তদের জীবিকা নির্বাহ হচ্ছে। আবার দেখা যাচ্ছে মহাসামন্তদের দেওয়া রাজস্বে রাজার রাজকোষ পূর্ণ হচ্ছে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটি সামন্ত ব্যবস্থা নামে পরিচিত। অনেক সময় দেখা গেছে ভূমি দখলকে কেন্দ্র করে মহাসামন্ত ও সামন্তদের মধ্যে বিরোধ চলত। আবার কখনো দেখা গেছে সামন্ত ও মহাসামন্তদের জোটবদ্ধ হয়ে রাজার বিরুদ্ধে যুদ্ধে নামতে। এক এক সময় দেখা গেছে সামন্ত প্রভুরা গ্রামের রাজস্ব আদায়ের পাশাপাশি গ্রামের শাসন ও বিচারও পরিচালনা করতেন। এরা রাজার ক্ষমতাকেও অস্বীকার করতে দ্বিধাবোধ করেননি। এর ফলে রাজশক্তি দুর্বল হয়ে পড়ে। সামন্ত প্রথার উদ্ভবের ফলে সাধারণ জনগণের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছিল। এবার আমি আলোচনা করব দক্ষিণ ভারতের অর্থনীতি বিষয়টি। দক্ষিণ ভারতের রাজারা বহু মন্দির নির্মাণ করেছিলেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি মন্দির হলো তাঞ্জোর ও গঙ্গাইকোন্ড চোলপুরম মন্দির। এই দুটি মন্দির চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্র চোল নির্মাণ করেন। দক্ষিণ ভারতে মন্দিরগুলিকে ঘিরে লোকায়ত গড়ে উঠতে থাকে। রাজা বা অভিজাত শ্রেণী কিংবা ব্যবসায়ী মন্দিরগুলিকে নিষ্কর জমি দান করত। এই জমিগুলি থেকে প্রাপ্ত ফসলে মন্দিরের সাথে যুক্ত মানুষগুলির জীবনযাপন চলে যেত। চোল রাজ্যে ব্রোঞ্জ হস্তশিল্প বিখ্যাত ছিল। তামিলনাড়ু অঞ্চলে সেচ ব্যবস্থা উন্নত থাকার ফলে এখানে কৃষিকার্যে উন্নতি লক্ষ্য করা যায়। চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা। রাজাকে শাসন কার্যে সহায়তা করত মন্ত্রী পরিষদ। চোল সাম্রাজ্য কয়েকটি প্রদেশ বা মণ্ডলে বিভক্ত ছিল। প্রদেশ বা মণ্ডলগুলি কয়েকটি নাড়ুতে এবং প্রত্যেকটি নাড়ু কতকগুলি গ্রামে বিভক্ত ছিল। চোল সাম্রাজ্যের সর্বনিম্ন একক ছিল গ্রাম। গ্রামের শাসন কার্য পরিচালনা করত গ্রাম পরিষদ বা উর। উর ও নাড়ু এই দুইটি স্থানীয় স্বায়ত্তশাসন ক্ষমতা ভোগ করত। এরা বিচার এবং রাজস্ব আদায়ের অধিকারও ভোগ করত। এই ব্রাহ্মণদেরকে ব্রহ্মদেও জমি প্রদানের ফলে তাদের নেতৃত্বে নতুন নতুন গ্রামের উদ্ভব ঘটেছিল।
এই গ্রামগুলি তদারকির জন্য বয়স্ক মানুষদের নেতৃত্বে সভা গড়ে উঠেছিল। আবার চোল সাম্রাজ্যে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য নগরম নামে পরিষদ গঠিত ছিল। দক্ষিণ ভারতে নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের অগ্রগতি লক্ষ্য করা যায়। এই সময় চেট্টিয়ার নামক বণিকেরা পণ্য সাজিয়ে ব্যবসা বাণিজ্য করত। বণিকেরা নিজেদের সংগঠন গড়ে তুলেছিল। এই সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমিদান করত। এই সময় রাজারা অনেক উচ্চ মর্যাদাপূর্ণ উপাধিতে ভূষিত হতেন, যেমন মহারাজ, ত্রিভুবন চক্রবর্তী প্রভৃতি। রাজা কৃষকদের ছাড়াও পশুপালক, কারিগর ও ব্যবসায়ী শ্রেণীর কাছ থেকে রাজস্ব আদায় করতেন। এই আদায়কৃত রাজস্ব থেকে রাজা বিলাসবহুল জীবনযাপন করতেন। সৈন্যবাহিনী দেখাশোনা, দুর্গ এবং মন্দির নির্মাণ ইত্যাদির খরচ চালাতেন। আবার যুদ্ধের সময় সৈন্যরা লুণ্ঠনজাত সম্পদের কিছু অংশ নিজেদের কাছে রেখে বাকি অংশ রাজকোষে জমা দিতে বাধ্য ছিলেন। রাজা কৃষিজ জমি সম্প্রসারণের জন্য আনাবাদী জমি দান করতেন। এই ভূমিদানের ব্যবস্থা ব্রহ্মদেয় নামে পরিচিত। এবার আমি আলোচনা করব পাল সেন যুগের বাংলার ধনসম্পদ ও অর্থনীতি প্রসঙ্গে। এই যুগে কৃষি, শিল্প এবং বাণিজ্যই ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। এই যুগে বাংলায় বাণিজ্যের গুরুত্ব হ্রাস পাওয়ায় অর্থনীতি কৃষি নির্ভর হয়ে উঠেছিল। পাল ও সেন যুগে সোনা ও রূপার মুদ্রার ব্যবহার কমে যাওয়ার ফলে কড়ি কেনা বেচার মাধ্যম হয়ে উঠেছিল। কৃষি ছিল পাল সেন যুগের অর্থনীতির প্রধান ভিত্তি। এই সময় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজারা ভূমি দান করতেন। এই যুগের লেখগুলি থেকে জানা যায় যে জমি কেনা বেচার সময় কৃষককে খবর দিতে হতো, যদিও জমির মূল অধিকার ছিল রাজা বা রাষ্ট্রের। রাজা রাষ্ট্র কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের 1/6 ভাগ রাজস্ব হিসাবে কর নিত। ভূমিকর ছাড়াও ব্যবসা বাণিজ্যের কর, নিরাপত্তার কর, হাটের ওপর কর, খেয়া ঘাটের ওপর কর ইত্যাদি কর জনসাধারণকে দিতে হতো। পাল সেন যুগের প্রধান কৃষিজ ফসলগুলি হল ধান, সর্ষে এবং নানা রকমের ফল, যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। এছাড়াও কার্পাস বা তুলো, পান, সুপারি, এলাচ, মহুয়া প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। নদীপূর্ণ বাংলার আরেকটি বড় সম্পদ ছিল কি বলতো? মাছ। এই সময় গৃহপালিত পশু ও অন্যান্য পশুদের মধ্যে ছিল গরু, বলদ, ছাগল, হাঁস, মুরগি, পায়রা, কাক, কোকিল, ঘোড়া, উট, হাতি, বাঘ, বুনো মোষ, বানর, হরিণ, শূকর, সাপ ইত্যাদি। ঘোড়া এবং উট বাংলার বাইরে থেকে আনা হতো। পাল সেন যুগের শিল্প কার্যের মধ্যে প্রধান ছিল কার্পাস বস্ত্র শিল্প। বাংলার সূক্ষ্ম মসলিন কাপড় দেশ বিদেশে সুনাম অর্জন করেছিল। এছাড়াও এই সময় কাষ্ঠ শিল্প যথেষ্ট উন্নত ছিল। কাঠ শিল্পীরা কাঠ দিয়ে ঘর বাড়ি, মন্দির, পালকি, গরুর গাড়ি, নৌকা ইত্যাদি তৈরি করত। ধাতু শিল্পীরা বিভিন্ন ধাতু দিয়ে দৈনন্দিন জীবনের ব্যবহৃত গয়না প্রস্তুত করত। শিল্পী বা কারিগররা তাদের নিজস্ব সংগঠন হিসাবে নিগম বা গোষ্ঠীতে সংঘবদ্ধ হয়েছিল।